আজ আমার শ্রোতাবন্ধুদের একটি গল্প শোনাব। আমেরিকার এক গ্রামে থাকেন এক বৃদ্ধা। তিনি রোমান ক্যাথলিক। ভারত নামটির সাথে তার খুব সামান্য পরিচয় থাকলেও কোনো ভারতীয়কে তিনি দেখেননি। স্বাভাবিক এক ধার্মিক জীবনযাপনের মাঝে তাঁর কানে আসে এক নতুন সুর। সে ভাষা তাঁর অজানা, কিন্তু সে গান তাঁর আধ্যাত্মিক মননকে নাড়া দিয়ে গেল। তিনি গানের মর্মার্থ জানলেন অনুবাদে, এবং আকর্ষণ বাড়ল। তাঁর আগ্রহে তাঁর কন্যা সংগ্রহ করলেন যিনি সে গানের কথা লিখেছেন, সেই গানে সুর দিয়েছেন, সেই কবির নোবেলজয়ী কাব্যগ্রন্থ গীতাঞ্জলি। আজ বৃদ্ধা দুটি গ্রন্থ নিয়ে সময় কাটান। একটি অবশ্যই বাইবেল, অন্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ। এই গল্পটি শুনে আমি রোমাঞ্চিত হয়েছি। অপূর্ব এক অনুভূতি আমাকে উদ্বেল করেছে। আমি গর্ব অনুভব করেছি বাঙালি হিসেবে রবি ঠাকুরকে আমাদের প্রাণের মানুষ হিসেবে পেয়েছি বলে। আর আজকে পরিচয় করিয়ে দেব মৈত্রেয়ী চক্রবর্তীর সঙ্গে, যাঁর কাছে শুনেছি এ গল্প। কারণ তিনিই তো সেই মানুষ যিনি গানে কথায় রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন ছড়িয়ে দিয়ে চলেছেন আমেরিকা মহাদেশের সাধারণ মানুষদের কাছে। স্বাগত মৈত্রেয়ীদি। আজ রবি ঠাকুরের গানের সুরে মধুর সূচনা হোক। নমস্কার, ধন্যবাদ অনিন্দিতা, এত সুন্দর একটা পরিসরে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি দুটি লাইন দিয়ে শুরু করছি গানের। খুব প্রিয় গানটি আমার। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি। গান দিয়ে ভুবনকে চেনা। রবীন্দ্রসঙ্গীতকে জীবনযাপনের অঙ্গ করে নেওয়ার দিনগুলোর কথা শুনতে চাই। স্কুল বেলা বা কলেজ বেলাতেও তার গানের সঙ্গে, তাই তো? একদম একদম। আমি একটা মধ্যবিত্ত পরিবারে জন্মেছি, দুই বোন। ছোটবেলা থেকে বাড়ির মধ্যে একটা রবীন্দ্রনাথের গানের পরিবেশ ছিল। সব গানই হতো, তার মধ্যে রবীন্দ্রনাথ একটু বেশি প্রিয় আমার বাবা মার। সারাক্ষণই মা রান্না করতে করতে গুনগুন করছেন, বাবা গাইছেন, রেডিওতে শুনছি। এবার ছোট্টবেলায় যখন 4 বছর বয়স, আমি ওই ঘুরতে ফিরতে রেডিওতে গান শুনি আর গাই, কথা আধো আধো কথায় গাই। তখন 4.5-5 বছর বয়সে সুবিদ ঠাকুর, উনি রবীন্দ্রনাথের পরিবারের একজন 4th জেনারেশন, অসাধারণ গান গাইতেন। এবং তিনি তেমন নাম, একটুখানি পাবলিক আই থেকে দূরে ছিলেন, আড়ালে থাকা মানুষ, ভীষণভাবে পুরো পরিবারটাই আড়ালে থাকা মানুষ। ওনার কাছে আমায় ভর্তি করে দিলেন। সেই সুবিদ্যার হাত ধরে আমার রবীন্দ্রনাথকে চেনা। এবং সুবিদ্যা যখন, আমার এখনো মনে আছে, আমরা একটা ঘরের মধ্যে যখন বসতাম, আমাকে আঁকা শেখাতেন। আমার উল্টো দিকে একটা আয়না, সেটার পেছন করে সুবিদ্যা বসে আমার গান শেখাচ্ছেন। এবং সুবিদ্যা খুব সুদর্শন মানুষ, যেরকম ঠাকুর পরিবারের মানুষরা হয়েছেন আর কি। উনি গাইতে গাইতে একটা খুব মুখের মধ্যে একটা অনেক ভাবোদয় হতো। আমি ওই ছোট বয়সে কিছু বুঝতে পারতাম না। আস্তে করে উঠে যেতেন, সোজা রিজু হয়ে বসতেন, চোখ বুজে যেত। আমি গান শিখতে কতটা পারতাম জানতাম না। আমি ভাবতাম এরকম কেন করছেন, এরকম কি হচ্ছে, ওনার ভেতরে কি হচ্ছে। এই যে ওয়ান্ডারটা ছোট থেকে ক্রিয়েটেড হয়েছিল, এই যে আশ্চর্য হওয়ার ব্যাপারটা, গানের কথা তো বুঝতাম না তখন, কিন্তু ওইটা বুঝতাম যে ওনার মধ্যে কিছু একটা হচ্ছে, একটা ম্যাজিক কিছু হচ্ছে। তো সেই যে ম্যাজিকটা, সেটা বোধহয় এখন আমার মধ্যে ভেতরে চারিয়ে গেছে। তারপর ম্যাজিকটা প্রতিফলিত হয়েছে। একদম একদম। আর তাছাড়া আমি সিএলটিতে নাচ গান ছোট্টবেলা থেকে, এখন 19 বছর বয়স অবধি নাচ গান সব শিখেছি। ওখানে নানা রকম কিছু হতো, তো খুব ভালোবাসার জায়গা সিএলটি। প্লাস বেঙ্গল মিউজিক কলেজে আমি সঙ্গীত প্রভাকর, গীতপ্রভা করেছি। এছাড়াও আমি উষারঞ্জন মুখোপাধ্যায়ের কাছে ক্লাসিক্যাল শিখেছি প্রাইভেটলি, কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কাছে অতুল প্রসাদ, দ্বিজেন্দ্র, পঞ্চকবির গান যা বলি শিখেছি। হ্যাঁ, ওগুলো করেছি। তারপরে যুববাণীতে এখানে গাইতাম। কলকাতা সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেটা আর করে ওঠা হয়নি, কারণ তারপরে আমেরিকা চলে গেলাম বিয়ে হয়ে। তারপরে ওখানে গিয়েও গানের চর্চা অব্যাহত রয়েছে। অনলাইনে কিছু অধ্যাপনা করতেন
পড়াতেন প্রথমে? প্রথমে আমি একটা কলেজে পড়াতাম, আমি হাই স্কুলেও পড়াতাম, ওগুলো অনেকদিন করেছি। তারপরে টেকনিক্যাল এডিটিং করতাম, কারণ আমি ইংলিশে মেজর, আমি ইংলিশে মাস্টার্স করেছি, টেকনিক্যাল এডিটিং করতাম। আমার নিজস্ব টেকনিক্যাল এডিটিং কোম্পানি ছিল। লস অ্যাঞ্জেলেসে আমি প্রথম গিয়েছিলাম। লস অ্যাঞ্জেলেসে আমি 2016 অবধি ছিলাম। ওই সব করার পাশে 2 ছেলেকে মানুষ করার পাশে গানও চলছিল। কিন্তু তখন আমার গানের পরিসর ছিল বাঙালিদের মধ্যে, প্রচুর বঙ্গ সম্মেলন, বঙ্গমেলা যেগুলো হয়, প্রচুর পুজোতে গাইতাম, বিভিন্ন পুজোতে, বিভিন্ন ওকেশনে, পয়লা বৈশাখ, সরস্বতী পুজো, মানে ইউ নেম ইট, এভরিথিং। মানে যারা জানেন তাদের কাছে শোনানো গান, যারা তখনও অচেনার জগৎটাকে ধরা হয়নি। একেবারেই না, মানে ওটা আমার মাথায় খেলেনি। একটা কথা বলতে চাই, প্রথম যখন আমেরিকা গেছি তখন বলতে পারো মাস 6 আমি গাইতে পারতাম না, গাইতে গেলেই কান্না পেত, কারণ আমার মনে হচ্ছে আমার সব হারিয়ে গেছে। মানে আমি একটা বিদেশে চলে গেছি যেখানে সবাই ইংরেজি বলে, কেউ বাংলা বলছে না, রেডিওতে বাংলা গান হচ্ছে না, ওটা যে কি মর্মান্তিক একটা ফিলিং হয়েছিল। তারপরে আমি উঠে বসলাম যে এরকম তো হবে না, তো হলে তো চলবে না। তখন এই রবীন্দ্রনাথকে জড়িয়ে বাঁচতে শিখলাম। তো তখন অবশ্য নানা রকম গান গাইতাম ওই সময়টা। এবারে অ্যাবাউট 2010 বা আমার ঠিক মনে 2009 বা 10-এ একটা কলেজ ছিল, ক্লেয়ারমন্ট কলেজ, ওখানে খুব নাম করা কলেজ লস অ্যাঞ্জেলেসে। ওখানে একজন ফিলসফি প্রফেসর আমাকে খুব ভালো চিনতেন, উনি বললেন আমি একটা সিম্পোজিয়াম করতে যাই অন বেঙ্গল অ্যান্ড টেগোর। তো তাতে আলী আকবর খানের ছেলে আলম খান শরৎ বাজালেন, আর আমাকে সেকেন্ড হাফে গাইতে বললেন। উনি তখন বললেন তুমি তো গাইবে তো বটে, কিন্তু লোকরা তো বুঝতে পারবে না, এবার তুমি কি একটু ইংরেজিতে ব্যাপারটা করতে পারবে? ওটা ভীষণ ভয় পেয়েছিলাম। করতে গিয়ে দেখলাম আরে ব্যাপারটা তো বেশ হচ্ছে। মানে আমি খুবই রুডিমেন্টারি ট্রান্সলেশন করেছিলাম, এক্সপ্লেনেশন যা দিয়েছিলাম তাও রুডিমেন্টারি, তাও লোকে শুনলো, এবং প্রোগ্রামের পরে লোকে এসে জিজ্ঞেস করলো। এবার আমাকে বললো কেউ তো এরকম ভাবে আমাদের বলে না, এরকম ভাবে তো কেউ করে না, তুমি আরো করো না কেন? ওইটাই প্রথম বীজ বপন হলো যে আচ্ছা এরকম ভাবে তো করা যায়। এবং কিছু মানুষ যারা রবীন্দ্রনাথকে চেনা তারা এসে আমাকে বলছেন, তারা জানতে চান, তারা আরো জানতে চান, এবং যতটুকুনি শুনেছেন তাতে খুব উদ্বেল হয়ে গেছেন। এখানে ওই প্রোগ্রামটাতে বেশিরভাগ লোকই স্টুডেন্ট প্রফেসর ছিলেন। ওই শুরু। তারপর থেকে আমি আস্তে আস্তে তো ওই দিকে হাঁটছি। আমি 2016-তে বস্টনে মুভ করলাম। বস্টনে যখন আসলাম তখন ওখানে একটা খুব স্ট্রং কালচারাল কাউন্সিল আছে, একটা গভর্নমেন্ট এন্টিটি, সে ম্যাসাচুসেটস কালচারাল কাউন্সিল। তারা এরকম বিভিন্ন প্রোগ্রাম বা কাজের জন্য গ্রান্ট দিয়ে থাকেন, কিন্তু বেশিরভাগ গ্রান্টই মেইন স্ট্রিম গান বাজনা নাটক যা বলো আর কি, তার জন্য। তো আমাকে একজন বলল যে তুমি তো এরকম একটু করছো, তুমি চেষ্টা করে দেখো না, তুমি পাও নাকি। কিন্তু শক্ত আছে, কারণ তোমাকে কনভিন্স করতে হবে যে বাইরের লোকেরা এটা বুঝতে পারবে এবং তারা বারবার ফিরে আসবে। ওইভাবে পথ চলা শুরু। গ্রান্ট পেলাম এবং এখন অনেক গ্রান্ট পেয়ে যাচ্ছি, এবং আমি তাদের কাছে খুব থ্যাঙ্কফুল। তারাই আমাকে সুযোগ করে দিয়েছেন। তাই জন্য আমার প্রোগ্রামে বিভিন্ন ধরনের অডিয়েন্স আসেন, এবং আমার প্রোগ্রাম নিয়ে আমাকে চিন্তা করতে হয় না যে আমি মিউজিশিয়ানকে কিভাবে টাকা দেবো, হলটা কিভাবে ভাড়া দেবো, বিকজ গ্রান্টের টাকাতে ওটা হয়ে যায়। মানে এই যে একটা ফিলিং যে আমাকে মারামারি করতে হচ্ছে না টিকিট কি হবে না হবে, ওটা একটা খুব পাওয়ারফুল ফিলিং বলতে পারো। আর এই যে শুধু তো গান নয়, একটা প্রোগ্রামের কথা যেটা বলছেন, যে অনুষ্ঠানের কথা বলছেন, এবং এই যে গ্রান্ট পাওয়াটাও বোধহয় সেই কারণেই আমেরিকান সাধারণ মানুষের মধ্যে রবীন্দ্র দর্শন ছড়িয়ে দেওয়া, যেটা বোধহয় কোথাও পরিচিত ছিল না। একদম। এই দর্শনের পরিচয়টা কিভাবে হয়? বিভিন্নভাবে। আমার গানের যে অনুষ্ঠানগুলোর নাম বা ওয়ার্কশপ যেগুলো করি সেগুলো ইংরেজিতে হয়। এক্সাম্পল হচ্ছে উইদিন মি উইদিন ইউ, দ্য স্পিরিট অফ টাগোরস ইউনিভার্সালিজম। টাইটেলটা তো তাদের বুঝতে হবে। এবার এটা, তারপরে আমি বিভিন্ন টাইপের দিনের, স্পেশাল দিনে অনুষ্ঠানগুলো করি। যেমন আমেরিকায় আর্থ ডে খুব বড় করে সেলিব্রেটেড হয়। আর্থ ডেতে আমি করলাম লাভ লেটার্স টু মাদার আর্থ থ্রু টাগোরস কম্পোজিশনস। এবার লাভ লেটার্স, রবীন্দ্রনাথের নেচার, মানে প্রকৃতির গান তো লাভ লেটার্সই। প্রকৃতিকে ভালোবেসে উনি যে কি লিখেছেন আর কি না লেখেননি, এই ভালোবাসার যে কি, এবং প্রকৃতিকে কেন্দ্র করে উনি বিভিন্ন অনুষ্ঠান করে গেছেন। একদম হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠান শান্তিনিকেতনে বিভিন্ন বর্ষবরণ থেকে শুরু করে সবকিছু করেছেন, সমস্ত কিছু করেছেন, এবং সেই জন্য একটার পর একটা গান লিখেছেন। এবং সেলিব্রেটরি, এই প্রকৃতিকে সেলিব্রেট করার যে গানগুলো লিখেছেন সেগুলোই তো লাভ লেটার্স টু মাদার আর্থ, তাই না? তো এবার এইরকম ধরনের যখন আমি প্রোগ্রাম করি তখন ওই টাইটেলটা দেখে লোকে একটু ইন্টারেস্টেড, লোকজন আসে যে আচ্ছা এটা তো বেশ ইন্টারেস্টিং। তারপরে আমি যখন লাভ লেটার্স টু মাদার আর্থ যখন করছি, তখন ধরো একটা গান রং লাগালে বনে বনে ঢেউ জাগালে, ওই গানটা কিন্তু বস্টনের ফল কালার্সের সাথে ভীষণ মিলে যায়। অ্যাগেন প্রকৃতিও ইউনিভার্সাল। এখানে পলাশের রং দেখে রবীন্দ্রনাথ লিখেছেন, ওখানে যখন ফল কালার্স হয় চারদিকে অরেঞ্জ, ফলটা হচ্ছে ধরো পাতা ঝরার সময়, পাতা ঝরার অব্যবহিত, মানে অটম শেষ হচ্ছে, পাতা ঝরার ব্যবহৃত আগে, মানে শীত আসবে,
সমস্ত পাতাগুলো সবুজ থেকে লাল, অরেঞ্জ, হলুদ হয়ে যায়, মানে একটা মনে হয় হোলি খেলেছে। মানে এখানে শীতের পর বসন্ত আসে, ওখানে শীতের আগে, এবং তারপরে ট্রানজিশনটা হয় একদম ঝরঝর করে পাতাগুলো সব পড়ে যায়, রাস্তাঘাট সমস্ত হলুদ, লাল, অরেঞ্জ, দেখলে তোমার মানে একটা কিরকম ভেতরে কিরকম হবে। এবার আমি ওইটাই বলি যে দেখো ওইখানে যেটা এখানেও সেটা, এটার সাথে তুমি রিলেট করতে পারছো। তো প্রত্যেকটা গান কিন্তু আমেরিকার ওয়েদারের সাথে, ডেইলি লিভিং এর সাথে রিলেট করা যায়, রিলেট করালেই করানো যায়। রবীন্দ্রনাথ তো এটা কখনো উনি যে মাপের কবি ছিলেন, ওনার কবিতা বা গানের মধ্যে একটা ইউনিভার্সাল ট্রুথ ছিল। উনি বলেননি ভারতবর্ষে এটা হচ্ছে, আমরা বিশ্বজনীনতা ছিল ভীষণ, সেই বিশ্বজনীনতাটাকে ধরার চেষ্টা করি। আমি খুবই কম জানি, কিন্তু আমার ওই ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকুনি জানি সেটা বারবার পড়ে 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 তার ভিতরে লেয়ারিংটা খুঁজে বার করি, ভিতরের যে মিনিংটা। রবীন্দ্রনাথের গানের মধ্যেও যা আমি পড়ছি সেটাই তো শুধু মানে নয়, মানে আমার 20 কোঠা একরকম মানে হতো, 30 কোঠা একরকম মানে হতো। এবার এখন ওখানে গিয়ে আমার যে লাইফ এক্সপিরিয়েন্স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে আমেরিকান লাইফে 40 বছর থেকে আমার ওখানকার জিনিসপত্রের সাথে আমি রিলেট করতে পারি। গানগুলো আমি যাপন করি, আমি রোজ বিভিন্ন মোমেন্টে, আমার বিভিন্ন আনন্দের সময়, দুঃখের সময় আমার ওনার গানই মনে পড়ে, ওনার কথাই মনে পড়ে। ফলে ওই যে ট্রানজিশনটা, মানে ব্রিজ তৈরি করাটা ন্যাচারালি হয়েছে, কিছুটা স্কলারলি ওয়েতে হয়নি, ন্যাচারাল ভাবে হয়েছে। এই যে দর্শনের কথা বলছেন এবং তার সঙ্গে গান, কিছু অভিজ্ঞতার কথা শুনতে চাইবো যেগুলো একটা ভালো লাগাকে ধরেছে। আচ্ছা, তার মধ্যে একটি গল্পের কথা আমি তো বললাম কিছুটা, তার আগে কি একটু বলতে পারি কি ধরনের আমি কয়েকটা প্রোগ্রাম করেছি, একটু বলতে পারি? অবশ্যই। একটা জিনিস আমি বলতে চাই যেটা আমার খুব নিজের ভালো লাগার জায়গা, সেটা হচ্ছে যেখানে কংগ্রিগেশন, মানুষ যেখানে জমা হবে, সেইখানে তুমি যদি ধরতে পারো তাদের বা কিছু শোনাতে পারো, খুব সুবিধা হয়। সেটা কোথায় হয়? চার্চেসে হয়, সিনাগগে হয়, ওইসব জায়গা হয়। আর রবীন্দ্রনাথের গানের মধ্যে যে ইউনিভার্সাল স্পিরিচুয়ালিজম আছে, যে আধ্যাত্মিকতা আছে, সেই আধ্যাত্মিকতা তো উনি তো কোথাও হিন্দু ধর্মের দেবদেবীর কথা বলে যাননি, আল্লাহর কথা বলে যাননি, যীশু খ্রিস্টের কথা বলে যাননি, কিন্তু উনি একটা ইনার স্পিরিট যেটা নেচারের সাথে সম্পৃক্ত, তার সাথে ডিভাইন সম্পৃক্ত, ওই কথাটা উনি তো বলে গেছেন, আমাদের মাঝেই আছেন। যত মত তত পথের ওই কথাটা কিন্তু রবীন্দ্রনাথের গানের মধ্যে ভীষণভাবে আছে। এবার সেটা যদি হয়, তাহলে আমেরিকাতে একটি চার্চ আছে, এক ধরনের চার্চ আছে, ওটাকে বলে ইউনিটেরিয়ান চার্চ, ইউনিভার্সালিস্ট ইউনিটেরিয়ান চার্চ শুরু হয়েছিল। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ সেখানে আসবে এবং মানব ধর্ম প্র্যাকটিস করা হয়, রিচুয়াল নয়, মানব ধর্ম, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, দয়া, এইগুলো নিয়ে তাদের কথা বলা হয়। এবং পৌত্তলিকতাতে তারা বিশ্বাস করে না, মানে যিশুর কোনো ইয়েও থাকে না সেখানে। এবং ওখানে রোমান ক্যাথলিকরাও যায়, জুজরা যায়, মুসলিমসরা যায়, হিন্দুস যায়, সবাই যায়। ওই ইউনিটেরিয়ান ইউনিভার্সালিস্টের একজন পাস্টার অ্যান মেসন আমার খুব বন্ধু হয়ে গেছিলেন। অ্যান বিকেম ভেরি ভেরি টেকেন উইথ রবীন্দ্রনাথ, ভীষণ ভালোবেসে ফেলেছিলেন গানগুলো। একবার একটা প্রোগ্রাম করেছিলাম, তারপরে অ্যান মেসনের সাথে আমি প্রোগ্রাম করতাম, অর্থাৎ উনি ওনার ফিলিংটা বলতেন এবং বলতে বলতে কাঁদতেন। আমার ভিডিও আছে, চোখ দিয়ে জল পড়ছে, এতটাই ফিল করতেন উনি করতেন, তারপরে আমি গানটা করতাম। এবং শুধু তাই নয়, অ্যান মেসন ওই রবিবারের যে ওদের ইয়ে হয় না, সকালে যে প্রেয়ার সেশন হয়, মাস হয়, সেই মাসে প্রায়ই রবীন্দ্রনাথের কথা বলতেন। রবীন্দ্রনাথের কথা শেষ করেই আমাকে মাসের পরে আমাকে ফোন করে বলতেন, টুডে আই ডিড ইট, দ্যাট ওয়াজ দ্য সং, বলে আবার আমাকে বলতেন ওই গানটা করেছি। দয়া দিয়ে ওনার খুব খুব প্রিয় গান ছিল, দয়া দিয়ে হবে। কাইন্ডনেস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং না, আমরা ভালোবাসা, প্রেম ইত্যাদি করে লাফালাফি করি, কিন্তু আসল জায়গা কোনটা? দয়া। মানুষ যদি মানুষের প্রতি এমপ্যাথি বা দয়া দেখায়, তাহলে কিন্তু সবকিছু সোজাসুজি হয়ে যাবে ব্যাপারটা। ওই জায়গাটা উনি ধরেছিলেন। এবং রবীন্দ্রনাথ যে হৃদয়ে তোমারও দয়া যেন পাই, ওই গানটা উনি খুব ভালোবাসতেন। এটা একটা খুব সুন্দর, আমি তাই জন্য ইউনিটেরিয়ান চার্চে প্রচুর প্রোগ্রাম করেছি। আচ্ছা, তাছাড়া জুইশ সিনাগগ, ওখানে একটা বড় সিনাগগ আছে, ইটস কল্ড বিনাই ওর অফ বস্টন, বিরাট বড় সিনাগগ। ওখানে হানুকা বলে একটা ওদের আলোর, মানে আমাদের যেমন দিওয়ালি হয়, আলোর উৎসব হয় ওই নভেম্বর ওই সময় নাগাদ। তো বিনাইওর অফ বস্টন আমাকে বলেছিল, হানুকার সময় তুমি একটি প্রোগ্রাম করো, দিওয়ালি আর হানুকা, কালী পুজো আর হানুকা দুটোই আলোর উৎসব, সেটা নিয়ে রবীন্দ্রনাথের আলো এবং অন্ধকার এবং আলো অন্ধকারের সিগনিফিকেন্স অ্যান্ড কিরম ভাবে সেটা ডিভাইনকে দেখায়, স্পিরিচুয়ালিজমটা কিভাবে তার মধ্যে সম্পৃক্ত আছে, সেটা নিয়ে একটা প্রোগ্রাম করো। তো এইসব কয়েকটা ইন্টারেস্টিং প্রোগ্রাম করে আমার খুব ভালো লেগেছে। তারপর আমি সানডে সার্ভিসেও প্রোগ্রাম করেছি ওয়াশিংটন ডিসিতে। আমাকে একটা
একটা চার্চ ডেকেছিল সানডে সার্ভিসে, ওদের তো একটা বক্তব্য রাখে, গান বাজনা হয়, কোয়ার হয়, তো সেদিন কোয়ারটা হয়নি, আমি গান করেছিলাম আর আমি কিছু বক্তব্য রেখেছিলাম, সেটাও খুব ভালো লেগেছিল ওদের। তো এই চার্চ আর ওদের বলে হাউস অফ রিলিজন, এই সব জায়গায় করতে আমার বড্ড ভাল লাগে, যখন ওরা অ্যাকসেপ্ট করে, ওদের একটা নিজস্ব রিলিজন থাকা সত্ত্বেও এই ইউনিভার্সালিজমটা ওরা অ্যাকসেপ্ট করে। এবং আমার পার্সোনালি মনে হয় যে এত বিভেদ আমেরিকার অবস্থা দেখছো চারদিকে, সারা পৃথিবীতে বিভেদ, হানাহানি হচ্ছে, কোথাও গিয়ে হয়তো এই সব কথা যদি একটু মানুষ ভাবে তাহলে হয়তো ওই ডিফারেন্সটা একটুখানি কমে আসতে পারে। আমরা খালি চেষ্টাই করতে পারি এই অবধি মিলিয়ে দেওয়ার চেষ্টা। এবং যখন ওদের রিয়াকশনটা দেখি তখন বুঝি যে ওরা বুঝতে পারছে, এবং আমাকে এসে প্রচুর বলে। এবং ওই যে চার্চ এবং সিনাগগে প্রোগ্রাম করার পরে অনেক লোক গীতাঞ্জলি কিনেছে, অনেক লাইব্রেরিতে ওরা গিয়ে বলে তোমরা রবীন্দ্রনাথের ট্রান্সলেশন রাখো। ওটা আরেকটা আমার কাছে খুব সাকসেস বলছিলে না তুমি, সাফল্য, ওটা আরেকটা সাফল্য, ছোট মাপকাঠি, যে আমাকে বিভিন্ন লাইব্রেরি ফোন করে বলে কি কি রবীন্দ্রনাথের বই ট্রান্সলেটেড হয়েছে লিস্ট দাও, ওগুলো আমরা কিনবো, সেটাও হয়েছে। তারপরে নিউটনে একটা হয় নিউটন ফেস্টিভ্যাল অফ আর্টস, ওখানে সমস্ত আমি অনলি ভারতীয় আর সব নন ভারতীয় প্রোগ্রাম হয়, জ্যাজ থেকে শুরু করে বিভিন্ন, তার মধ্যে আমি একখানা রবীন্দ্রনাথ গাইছি, নিজের মজাই লাগে কিন্তু গাই, ভালো লাগে, ওরা বারবার ডাকে, ওইসব কিছু প্রোগ্রাম আমার খুব প্রিয় জায়গা আর কি। তারপরে আমি নারীবাদ, তারপরে রবীন্দ্রনাথের গানে এবং ছোট গল্পে যে এসে কত সোশ্যাল কথা, সামাজিক ডিসক্রিমিনেশনের এগেনস্টে কত কিছু বলেছেন, সেই সব নিয়ে প্রোগ্রাম করেছি। ওমেন, জেন্ডার, কাস্ট অ্যান্ড কালারিজম, ইন্টারকোর্স কম্পোজিশনস, 2.5 ঘন্টার প্রোগ্রাম, সেটা নাচ টাচ সবকিছু ছিল, তার মধ্যে ছোট গল্প ছিল, তার মধ্যে চিত্রাঙ্গদা ছিল, চণ্ডালিকা ছিল, এবং তার মধ্যে অন্যান্য কিছু গান ছিল, এবং তার সাথে ছোট গল্পের কিছু ছিল করে একটা কম্পোজিশন। এই যে তারা বারবার ডাকছেন, এই কথাটা আপনি বললেন, এবং এই যে গীতাঞ্জলি কিনছেন, অর্থাৎ রবীন্দ্রনাথের দর্শন তারাও ভালোবাসতে শুরু করেছেন, তারাও গ্রহণ করতে শুরু করেছেন। তাদের মধ্যে যারা গ্রহণ করছেন তারা ভালোভাবে গ্রহণ করছেন। এখন এরকম কি কেউ নেই যারা গ্রহণ করছেন না? নিশ্চয়ই আছে, একবার শুনলেও ভালো লাগলো না, কিন্তু যারা গ্রহণ করছেন তারা আমাকে অনেকবার ফোন করেন, অনেকবার মেসেজ করেন, এবং তাদের মধ্যে যে আপ্লুত ব্যাপারটা দেখেছি, গ্রহণ যখন করেন তারা খুব আপ্লুত হয়ে গ্রহণ করেন, তাদের মধ্যে ইমোশনাল টার্ময়েলটা দেখেছি যে আচ্ছা এটা একটা এই কথা উনি লিখে গেছেন, এটা হতে পারে, এশিয়াতে বসে ইন্ডিয়াতে বসে একটা কবি এইসব লিখে গেছে, তাহলে আরেকটু পড়ি, তো এই যে আরেকটু পড়ির ব্যাপারটাই আমার জয়, এই আগ্রহটুকু। আর আমি এবং শ্রোতা বন্ধুদের জন্য আপনি যেভাবে এই গানের মাধ্যমে রবীন্দ্র ভাবনা বিস্তার করেন, সেরকম একটু গান শুনতে চাই। আচ্ছা, তুমি আমাকে একটু আগে জিজ্ঞেস করছিলে না কোনো ঘটনা, আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়লো, আরেকটা যেমন ওই বৃদ্ধা মহিলার কথা বলেছিলাম, আরেকটি ঘটনা, এটাও খুব সুন্দর। ইয়াং ছেলে তার মানে বয়স ধরো 35-33 হবে, সেও কিন্তু মিডওয়েস্টে থাকে, এরকম একটি অনলাইন দিয়েছি, তারপরে আমাকে ফোন করে বলছে আচ্ছা এই যে তুমি যার গান প্রেজেন্ট করলে, এই কি একটা বই লিখেছে যার নাম গীতাঞ্জলি? আমি বললাম হ্যাঁ, গীতাঞ্জলি ওনারই লেখা, তুমি ওর নাম কি করে জানলে? সেটা কাঁদতে শুরু করেছে, টিয়ারিং আপ, গলাটা চোখ হয়ে যাচ্ছে, বলছে 10 বছর আগে আমার ডিভোর্স হচ্ছিল, আমার লাইফ ওয়াজ ইন টার্মল, চাকরি চলে গেছিল, নানা রকম মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম, এবার মানে বোধহয় উড়নচণ্ডীর মতো হয়ে গেছিল, এদিক ওদিক ঘুরে বেড়াতো, বইয়ের দোকানে ঘুরে বেড়াতো, তা একটা পুরোনো বই, থ্রিফট স্টোর বলে ওখানে, পুরোনো বইয়ের দোকানে, থ্রিফট স্টোরে নানা কিছু জিনিস বিক্রি হয়, আমাদের বইও বিক্রি হয়, ওখানে গিয়ে বই উল্টাচ্ছে, হাটকাতে একটা একটু মলাটটা এরম কুচকে গেছে, একটা বই পেয়েছে, বললো একজন বিয়ার্ডেড পার্সন, তার একটা ছবি, আমার দেখে না খুব ভালো লাগলো, মনে হলো হি ইজ আ সেইন্ট, পরে লেখা আছে গীতাঞ্জলি অ্যান অ্যান্থোলজি অফ পোয়েমস, আমি ওটা কিনেছিলাম, ওইটা আমাকে বাঁচিয়ে দিয়েছে, ওইটা আমাকে আমার তখনকার যে সময়, তখনকার যে কষ্ট, তার থেকে আমি উঠতে পেরেছি ওই বই পড়ে। তুমি বিশ্বাস করবে না অনিন্দিতা, আমার মনে হচ্ছিল, শুরুতে বলছিলাম না রোমাঞ্চ হচ্ছে, ওইটা শুনে, এবং তার সাথে আমার এখনো আই এম ইন টাচ উইথ হিম, এখনো আমাকে মাঝে মাঝে লেখে আরেকটা বই পড়লাম, এই পড়লাম, তাই পড়লাম, এবং রবীন্দ্রনাথের থেকে উৎসাহ পেয়ে ও নিজে কবিতা লেখে, আজকাল কবিতা লেখা শুরু করেছে, তার মধ্যে ভীষণ রবীন্দ্রনাথের ইনফ্লুয়েন্স, কিন্তু আমার খুব ভাল লাগে, লিখছে, ওইটাও নাকি ওই সময়টা থেকে উত্তরণ ঘটিয়ে দিয়েছে, ওটা আমার কাছে একটা আরেকটা খুব সুন্দর মেমোরি। একটু শুনি রবীন্দ্র ভাবনা গানের মাধ্যমে এবং গানে কথায় যেভাবে বলা হয়, যেভাবে আমি যেভাবে মানে আমি একটা ছোট্ট ট্রান্সলেশন পড়ছি, যেভাবে করেছিলাম, আমার গানটা খুব প্রিয়, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, এই ঝড়টা তো খালি বাইরের ঝড় না, ভেতরের ঝড়, এটা আমি লিখেছিলাম, আমি ট্রান্সলেশনটা পড়ছি। On this stormy night, what an impetuous lover's tryst. Oh, my beloved soulmate, the sky weeps without end, and there is no sleep at sight. Time after time, I unlock the door, looking for you evermore. I see nothing outside. I wonder, where lies your path? Is it by a remote riverside, or by a forest thick with trees? What profound darkness
আর ইউ ক্রসিং থ্রু। একজন বন্ধু আসছে আমার কাছে ঝড়ের রাতে, আমার ঝড়টা আমার হৃদয়ে, আমার মনে, আমার জীবনে। আমি দেখতে পাচ্ছি সেই ঝড়টা চারদিক ছেয়ে ফেলেছে আমাকে, কিন্তু আমি জানি, আমার বিশ্বাস যে সে আসবে, বাধা বিপত্তি ক্রস করে সে আমার কাছে আসছে। এই ভাবনাটা আমার কাছে মানে অদ্ভুত, এটা আমাকে খুব শান্তি দেয়। আমি জীবনে অনেক রকম ঝড়ঝঞ্ঝা পেরিয়েছি সবাইকার মতোই, পার্সোনাল অসুখ বিসুখ ইত্যাদি। আমাকে লোকে বলে তুই খুব স্ট্রং, আমি কিন্তু স্ট্রং নই, আমি রবীন্দ্রনাথের গান ধরে স্ট্রং, ওইটা আমাকে উঠিয়ে দেয়। ধরার মতো একটা জায়গা আছে। একদম একদম। ওই যে ছেলেটির কথা বললেন, সেও একটি আঁকড়ে ধরার মতো জায়গা একদম, পেয়েছিল। একদম। আপনার কাজের আরেক অংশ রবীন্দ্রনাথের কবিতা বা গানের সঙ্গে সম্পূর্ণ অন্য দেশ বা অন্য ভাষার কবিতা বা গানকে পাশাপাশি রেখে দেখা। এও তো এক ওই বিশ্বজনীনতা, একদম ভাবনার মিল, সেগুলোকে খুঁজে দেখা। এই প্রসঙ্গে কি কি কাজ করেছেন, আর ভবিষ্যতেও এই ধরনের কি কি কাজের ইচ্ছে রয়েছে, সেই ভাবনাটা শুনবো। ওই যে আমি তোমাকে বললাম যে চেনা দিয়ে অচেনাকে চেনা, ওই একই ভাবনা থেকেই এটা। আমি রালফ এমারসন আর রবীন্দ্রনাথকে একসাথে অনেক ওয়ার্কশপস করেছি। তারপরে আমেরিকান পোয়েট এমিলি ডিকিনসন একেবারে রবীন্দ্রনাথের ধাঁচে নেচার পোয়েমস লিখতেন, মানে ওনার প্রাকৃতিক সৌন্দর্যের যে কবিতাগুলো ভারী সুন্দর। অফকোর্স আমার কাছে এমিলি ডিকিনসন রবীন্দ্রনাথের সমকক্ষ কখনো নন, কখনো হতেই পারেন না, কিন্তু আমার মনে হয়েছে প্রকৃতির কবিতার সঙ্গে রবীন্দ্রনাথের প্রকৃতির কবিতার কথাও মিল, হ্যাঁ, আমার ভাবনাটার একটা সাদৃশ্য পাই। তো সেইখানে এমিলি ডিকিনসন আর রবীন্দ্রনাথ কোথায় মিলে যায়, আবার কোথায় আলাদা, এইভাবে একটা ওয়ার্কশপ করেছিলাম, ওয়ার্কশপ লেকচার ডেমনস্ট্রেশন। ওই একইভাবে আমি এমারসনের সাথে করেছি, তারপরে থারোর সাথে করেছি, আরেকজন ফিলসফার। তো এইরকম ইস্ট মিটস ওয়েস্ট যে কনসেপ্টটা, এটা অনেকবার করাতে ওরা এটা খুব মন দিয়ে শোনে, মানে তখন ওরা রবীন্দ্রনাথটা পড়তে শুরু করে। এবং এরকম আরও যারা আছেন, যারা কবি আছেন, তাদের নিয়ে আমার অলরেডি কিছু প্রজেক্টস চলছে। ওগুলো এখন বলছি না, কারণ ওগুলো এখনো বেরোয়নি, কিন্তু করছি আর কি, এগুলো চলছে। আর আমার সবচেয়ে যেটা সুন্দর একটা কাজ, আরো অনেক কিছু করা যাবে এবং করব, সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টালিজম নিয়ে। ওই যে ফিলসফি অফ ট্রান্সেন্ডেন্টালিজম, যেটা এমারসন শুরু করেছিল, অতীন্দ্রিয়বাদটা নিয়ে রবীন্দ্রনাথের সাথে সে যে কত ভাবে মিল পাই আমি, গান, কবিতা, লেখা, প্রবন্ধ, ইউ নেম ইট, মানে ওটা মানে প্রচন্ড ডিপে যাওয়া যায়। সেটা আমি আরেকটু করব, ইচ্ছে আছে। এছাড়া আরেকটা খুব একটু অন্য দিকে, সেটা হলো আমি যদি গান আর কবিতা শোনাই, সেটা তো একটা দিক গেল, কিন্তু নন ইন্ডিয়ানস যারা আমেরিকানসরা, তারা যখন সুর খোঁজেন, তারা স্বরদের সুর বা সেতারের সুর, একটা ইনস্ট্রুমেন্টের সুরটা ওরা একটু বেশি বোঝেন, কারণ তো লিরিকটা বুঝতে হবে না, কথা তো বোঝার কোনো দায় নেই, রাইট? এবার সেখানেও আমি একটা করেছি, আমি স্বরদের সাথে আমার গান, এবং স্বরদটা যখন বাজছে, রবীন্দ্রসঙ্গীতের যে রাগটা, সেটাকে নিয়ে এক্সপাউন্ড করা হচ্ছে, সেটাকে নিয়ে বাড়ানো হচ্ছে। করেছি অনেকগুলো প্রোগ্রাম। শ্রীযুক্ত বুদ্ধদেব দাশগুপ্ত পদ্মশ্রী যিনি পেয়েছিলেন, তার পুত্র, জ্যেষ্ঠ পুত্র অনির্বাণ দাশগুপ্ত, উনি বস্টনে থাকেন, ওর সাথে আমি অনেকগুলো প্রোগ্রাম করেছি। তারপরে আরেকটি ছেলে, সে 7th জেনারেশন ওনলি সারেঙ্গি প্লেয়ার ইন ইউএসএ, আর কেউ নেই, তার নাম হচ্ছে সুহেল ইউসুফ খান, অসাধারণ সারেঙ্গি বাজায়। ওই সারেঙ্গি আর আমার গান, এটা নিয়েও প্রোগ্রাম করেছি, কারণ কিছু লোক সারেঙ্গিটা শুনতে এসেছে, যারা ইনস্ট্রুমেন্টালিস্ট ভালোবাসে, শুনতে এসে রবীন্দ্রনাথকে পেলেন, তখন কিন্তু ছাড়তে পারলেন না। ওটা আমার বিভিন্ন রকম রাস্তা খুঁজি, বিভিন্ন রকম পথে রবীন্দ্রনাথকে আরো বিশ্বজনীন করে করার চেষ্টা, মানে বিভিন্ন রাস্তা খুঁজি যে কিভাবে এর মনের ভেতর পৌঁছানো যায়। আমাকে তো প্রথম খাবারটা তো দিতে হবে, ওকে তো টেস্ট করতে হবে একটু, তবে তো বুঝবে। আমি বলতে পারি খাবারটা খুব ভালো, কিন্তু ও যদি তার কাছে না ঘেঁষে, সে তো কনভিন্সড হবে না। প্রথমে একটা চামচ তো তাকে খেতে হবে, সে একটা চামচ খাওয়ার বিভিন্ন উপায় খুঁজি। সময় আমাদের হাতে তো খুব সংক্ষিপ্ত, বলেইছিলাম যে এত কথা বলার আছে, কিন্তু ওই বলাটাকে ছোট করে নিতে হয়। অনেকদিন বাদে আকাশবাণীতে ঢুকলেন, এবং সেটা একটা অদ্ভুত একটা অনুভূতি আপনার মুখে আমি দেখতে পেলাম। একদম। আমি এবার এখনের কথায় আসি, কেমন লাগলো আজ? অসাধারণ। অনেকদিন বাদে আকাশবাণীতে ঢুকলাম, সেটা একটা শিহরণ জাগানো অনুভূতি, ওই দরজাটা দিয়ে যখন ঢুকলাম। আর দ্বিতীয়ত, তোমাকে খুব ভাল লেগেছে, তোমার সাথে যে যোগাযোগটা স্থাপন হলো, এবং তুমি যেভাবে আমার প্রশ্ন করলে, বড্ড ভাল লেগেছে। আর এই ইন্টারভিউটার মধ্যে একটা বেশ কামনেস ছিল, বেশ শান্ত একটা ব্যাপার ছিল, সেটা আমার বড্ড মনের কাছাকাছি। খুব ভাল লেগেছে। অনেক ধন্যবাদ তোমার এখানে ডাকার জন্য, আমি খুব কৃতজ্ঞ। আর এই ভালো লাগাটা
আসার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ, এখানে আসার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ, কারণ খুব ছোট্ট একটা সফর এদেশে, তার মধ্যে আমি ডাকলাম এবং অনেক কাজ রেখে আসা, আমি সেটাও জানি। আজ শেষ করতে হবে আমাদের কথা, এবং নিশ্চয়ই। সেটাও যদি গানের সুরে হয়। বেশ, আমি ওই গানটাই যেটা ট্রান্সলেট করে একটু আগে বললাম, ওই গানটা দুটো লাইন গাই। আজি ঝরে রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার, আকাশ কাঁদে হতাশ সম, নাই যে ঘুম নয়নে মম, দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার, পরাণ সখা বন্ধু হে আমার।